আমার বউ তার সুন্দরী পাগল বোনকে যৌতুক হিসেবে নিয়ে আসে। একদিন তাকে পার্কে ঘোরানোর অজুহাতে কোঠাতে নিয়ে বিক্রি করে দেয়। সবাই ভাবল সে বাড়ি থেকে পালিয়ে গেছে। কয়েকদিন পরে কোঠার মালকিন ফোন করে বলল, তুমি তো আমাকে সোনার হরিণ দিয়েছ, তাই কোঠাতে এসে আরও 5 লাখ টাকা নিয়ে যাও। আমি খুশি মনে সঙ্গে সঙ্গে কোঠাতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম তাতে আমার আর্তনাদ বেরিয়ে এলো। কেননা সেখানে তো নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগতম। আবারও একটি সুন্দর মনের মতো গল্প নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। গল্পটি শেষ পর্যন্ত ভালো করে শুনবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমার নাম বিনোদ, আমার বয়স 28 বছর। আমার আগামীকাল বিয়ে, তাই আমি আজকে খুব আনন্দে ছিলাম। সবাই বলছিল আজকে বিনোদের মুখে একটা আলাদা জেল্লা দেখা যাচ্ছে। আর হবে নাই বা কেন, আমি নিজের পছন্দে বিয়ে করছি। আমি ঘরে বসে এসব কথা ভাবছিলাম। হঠাৎ বাবা দরজায় টোকা দিয়ে ঘরে ঢুকলো, তার পেছন পেছন মাও ঢুকলো। এক মুহূর্তের জন্য আমি অবাক হয়ে গেলাম, কেননা বাইরে অতিথিদের দেখাশোনা বাদ দিয়ে তারা আমার ঘরে কেন এসেছে। বাবাকে দেখে আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। বাবা আমাকে দাঁড়াতে দেখে বলল, বস, তোর সঙ্গে একটা খুব জরুরি কথা আছে। মায়ের মুখে রং ফ্যাকাশে হয়ে আছে দেখে আমি টেনশনে পড়ে গেলাম যে বিয়ের দিন এমন কি বড় সমস্যা এসে পড়েছে। বাবা আমার দিকে তাকিয়ে বলল, আমি জানি তোর একটু সমস্যা হবে, কিন্তু এটাই সত্যি। বাবা লম্বা ভূমিকা নিচ্ছিল, তাই আমি তার দিকে তাকিয়ে বললাম, তোমার ভূমিকা করার কোনো দরকার নেই, যা বলার বলতে পারো, কারণ তুমি আমার বাবা। তুমি আদেশ করলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি। আমি নিশ্চিন্তে কথাগুলো বললাম। তখন বাবা হঠাৎ আমার হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোর হবু বউ 3 দিন আগে আমাদের কাছে এসেছিল। এ কথা শুনে আমার কপালে ভাঁজ পড়ে গেল। আর আমি অবাক হয়ে বাবার কথা শুনছিলাম, কেননা এটা আমার জন্য অবাক করার মতোই ব্যাপার ছিল। রাখি বাবার কাছে কেন এসেছিল? আমি তো নিজের পছন্দে বিয়ে করছি। এতদিন যা সমস্যা ছিল তা আমরা দুজনে মিলে সমাধান করেছি। তাই আজকে হঠাৎ করে বাবার কাছে রাখির আসা আমাকে বিস্ময়ের সাগরে ডুবিয়ে দিল। আমি কিছু বলার আগেই বাবা বলল, আগে আমার কথা শোন, তারপর যা বলার বলিস। আমি চুপ করে থাকায় ঠিক মনে করে খুব মনোযোগ দিয়ে বাবার কথা শুনতে লাগলাম। বাবা যা বলল তা শুনে আমি হতবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম আর ভাবলাম, এটা কিভাবে সম্ভব? আমার আর রাখির মধ্যে এমন কোনো কথা হয়নি বা আমরা এমন কোনো চুক্তিও করিনি। তাই আমি মরে গেলেও এটা মেনে নিতে পারবো না, কারণ এটা সারা জীবনের ব্যাপার। আমাকে চুপ থাকতে দেখে মা আমার কাঁধে হাত রেখে বলল, দেখ বাবা, প্রথমে আমারও কথাটা খারাপ লেগেছিল, কিন্তু এখন সে তোর বউ, তাই তার সমস্যাও তোর। তুই নিজেই এই মেয়েকে পছন্দ করেছিস, তাই তোকে এটা মেনে নিতেই হবে। আমি একদম চুপ হয়ে শুধু ভাবছিলাম, রাখি আমার সঙ্গে এসব কথা না বলে বাবাকে বলল কেন? বাবা আমার কাঁধে চাপড় মেরে চলে গেল, আর আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। রাখি আর ওর বোন রূপা ওদের মায়ের সঙ্গে থাকতো। রূপার বয়স এখন 16 বছর, আর সে মানসিকভাবে অসুস্থ। আমি এটা ভালো করেই জানতাম যে ওর জন্ম থেকেই এই সমস্যা। আমি তো মনে মনে ভেবেছিলাম যে রাখি যখন আমাদের বাড়িতে আসবে তখন ওর মা রূপার দেখাশোনা করবে, কিন্তু আজকে হঠাৎ করে জানতে পারলাম যে রাখি ওর বোনকে চিরদিনের জন্য আমাদের সঙ্গে নিয়ে আসবে। এই কথা শুনে আমার একটু খারাপ লেগেছিল, কেননা আমাদের বাড়িতে এমনিতেই যথেষ্ট ঘর ছিল না। তাই যদি রাখির বোন আমাদের বাড়িতে আসে তাহলে সে থাকবে কোথায়, এই চিন্তাই করছিলাম। হঠাৎ আমার মোবাইল বেজে উঠলে আমি সঙ্গে সঙ্গে ফোনটা ধরলাম, কেননা সেটা রাখির ফোন ছিল। ও কিছু বলার আগেই আমি বললাম, তুমি বাবার কাছে কী সব বলে গেছো? আমাদের মধ্যে তো এমন কোনো কথা হয়নি। আমি আর কিছু বলতাম তার আগেই রাখি বলল, আমি জানি বিনোদ, তোমার এই জিনিসটা মেনে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি অসহায়। আমি আর মা ছাড়া ওর কেউ নেই। ও এখন বড় হচ্ছে, আর মায়েরও বয়স হয়ে গেছে, তাই আমি ছাড়া তার খেয়াল রাখার কেউ নেই। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। যদি তুমি এই শর্ত না মানতে পারো তাহলে আমি দুঃখিত, আমি এই বিয়ে করতে পারবো না। এটা বলে রাখি ফোন কেটে দিল। আগামীকালকেই আমাদের বিয়ে, বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন এসে গেছে। এই অবস্থায় ওর এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। কিছুক্ষণ মাথা নিচু করে এসব ভাবতে লাগলাম।
তারপর হঠাৎ আমার চোখ চকচক করে উঠল। আর কিছু একটা ভেবে আমি মাথা হ্যাতে নেড়ে বললাম, যদি এমনটা হয় তাহলে আমার কপাল খুলে যাবে। এক মুহূর্তের জন্য আমি ভাবতে লাগলাম যে আমি রাখিকে ভালোবাসি আর রাখি রূপাকে ভালোবাসে, তাই আমার এমনটা করা উচিত কি না। কিন্তু আমাকে নিজের লাভও দেখতে হবে আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হবে। আমি রাখিকে একটা ছোট্ট মেসেজ টাইপ করলাম, জান, তোমার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি, তাই তোমার সব শর্তে আমি রাজি। এরপরে আমি বাইরে এসে বাবা মাকে আমি ইশারায় হ্যাঁ বলে দিলাম আর চুপচাপ বন্ধুদের কাছে গিয়ে বসলাম। বাড়িতে একটা আলাদাই আনন্দের পরিবেশ ছিল। কেউ গল্প করছিল, কেউ খাবার খাচ্ছিল, কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সবার নিজের নিজের প্রয়োজন অনুসারে কাজে ব্যস্ত ছিল। আমি গভীর চিন্তায় ডুবেছিলাম আর নিজের উজ্জ্বল ভবিষ্যৎ চোখের সামনে পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সময় ধীরে ধীরে কেটে গেল আর রাতটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আজ আমার বিয়ে আর আজ আমি রাখিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসব। কিন্তু আমি এর চেয়েও বেশি খুশি ছিলাম রূপা আসার কারণে। কারণ আমি যা ভেবেছি তা যদি হয় তাহলে আমার অনেক লাভ হবে। বরযাত্রী নিয়ে পৌঁছালে মেয়ের বাড়ির লোকেরা আমাদের খুব আদর যত্ন করল। এরপরে বিয়ের সমস্ত রীতিনীতি পালন করা হয়ে গেল। রাখিকে পেয়ে আমি খুব খুশি ছিলাম, কিন্তু সাথে অন্য কিছুর খুশিও ছিল যা এখানের কেউই জানতো না। পরের দিন আমি আমার নববধূকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমার নববধূ তার বোন রূপার হাত খুব শক্ত করে ধরেছিল। রূপা লাল রঙের একটা ড্রেস পরেছিল যা তার দুধের মতো গায়ের রঙের সঙ্গে খুব মানিয়েছিল। আমার শালিকে যে দেখত তারই মুখ হা হয়ে যেত। যদি সে মানসিকভাবে সুস্থ থাকতো তাহলে যে কোনো ছেলের হৃদয়ে ঝড় তুলে দিত। আমরা বাড়ি পৌঁছালে আমার মা কিছু পারিবারিক রীতিনীতি পালন করলেন। তারপর আমি রাখির হাত ধরে আমার ঘরের দিকে যাচ্ছিলাম। তখন পেছন পেছন রূপাও আসছিল, কিন্তু আমার মা তাকে থামিয়ে আমাকে চলে যেতে ইঙ্গিত করল। দরজার কাছে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য রাখি রূপার দিকে তাকালো। রাখি খুব অসহায় ছিল আর আমিও আজকের রাতে কোনো ছাড় দিতে চাইতাম না, কেননা এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল। আমি ওকে নিয়ে ঘরে ঢুকে কিছু বলার আগেই ও চিন্তিত মুখে আমাকে বলল, তুমি বাইরে গিয়ে তোমার মাকে একবার বলো যে সে যেন রূপার খেয়াল রাখে। রূপা আমাকে ছাড়া থাকতে পারে না, ও খুব টেনশনে পড়ে যাবে। রাখি আর কিছু বলার আগেই আমি তার ঠোঁটে আঙ্গুল রেখে দিয়ে বললাম, আর ওর চোখের দিকে তাকিয়ে বললাম, আরে তুমি চিন্তা করছো কেন? ঠিক আছে, আমি দেখে আসছি। আমি বাইরে এসে দেখি মা রূপার সাথে টুকিটাকি কথা বলছেন। আমি মাকে আমার দিকে আসার ইঙ্গিত করলাম। মা আমার কাছে এলে আমি তার কানে ফিসফিস করে বললাম, এর খেয়াল রেখো। মা আমার চুলে হাত বুলিয়ে স্নেহভরা ভঙ্গিতে বলল, তুই চিন্তা করিস না, আমি দেখে নেব। ও আমার কাছেই থাকবে, কালকে ওর ঘর ঠিক করে দেব। আমি হালকা করে মাথা নেড়ে আমার ঘরে ফিরে এলাম আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলাম। এই রাত আমার জীবনের সবচেয়ে সুন্দর রাত ছিল, কেননা আমি আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করতে পেরেছিলাম। পরের দিন সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার বউ ঘরে ছিল না। আমি অবাক হয়ে গেলাম যে এত সকালে রাখি কোথায় যেতে পারে। ওর জন্য তো এই বাড়ি নতুন। আমি বাথরুমের দিকে তাকিয়ে দেখলাম বাথরুমের দরজাও বন্ধ এবং লাইটও বন্ধ, মানে রাখি ঘর থেকে বাইরে গেছে। আমাদের পরিবারের রীতি ছিল যে বিয়ের সকালে বরকনে একসাথে ঘর থেকে বের হবে। এই কথা চিন্তা করেই আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বাইরে এলাম। বাইরে এসে দেখি বসার ঘরে রাখি রূপাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে আর রূপা কি সব বলে যাচ্ছে, যা শুনে রাখি খুব হাসছে। ভাগ্যিস এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, না হলে আমাদের অনেক কথা শুনতে হতো। আমি সঙ্গে সঙ্গে তাদের দুজনের সামনে গেলাম। রাখি আমাকে উঠতে দেখে সঙ্গে সঙ্গে নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ও কিছু বলার আগে আমি ওর হাত ধরে ওর দিকে তাকিয়ে বললাম, তোমার মাথা ঠিক আছে তো? তুমি এখানে কি করছো? তোমাকে কেউ দেখে ফেললে কি ভাববে? আমাদের ফ্যামিলিতে এটাকে খুব খারাপ চোখে দেখা হয়, চলো ভিতরে। এই বলে আমি ওর হাত ধরলে রূপা সঙ্গে সঙ্গে আমার হাত ধরে আমার দিকে তাকিয়ে বলল, জামাইবাবু আমার দিদিকে ছাড়ো, আমরা খাচ্ছিলাম, তুমিও খেয়ে নাও। সে এমনভাবে কথাগুলো বলল যে এক মুহূর্তের জন্য আমার সন্দেহ হলো যে মেয়েটি তো পাগল নয়। আমি চুপ হয়ে গেলাম, কেননা আমি বুঝতে পারছিলাম না যে তাকে আমি কি জবাব দেব। আমি রাখির দিকে তাকিয়ে তাকে ভেতরে আসার ইঙ্গিত করে ঘরের ভেতরে চলে এলাম। আমার মন একটা অদ্ভুত দ্বিধায় ছিল যে এই মেয়েটা খুবই সরল,
এর সাথে কি এসব করা উচিত হবে? এটা কি আমার জন্য ভালো হবে? এই কথাটাই বারবার আমার মনে আসতে লাগলো, যা আমাকে টেনশনে ফেলে দিয়েছিল। কিন্তু আমি খুব অসহায় ছিলাম। এই মেয়েটাকে আমি রাখির সাথে সহ্য করতে পারছিলাম না। এর কারণে আমার বিবাহিত জীবনেও সমস্যার সৃষ্টি হবে। কেননা আমি জানতাম যে এখন তো মা রূপাকে সহ্য করছে, কিন্তু কিছু সময় পরেই সে বিরক্তি হতে শুরু হয়ে যাবে। এই কারণেই আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে এখান থেকে সরাতে চাইতাম। কিছুক্ষণ পরেই রাখি ঘরের ভিতরে এলো। ওকে দেখে রেগে আছে বলে মনে হচ্ছিল, তাই আমি শান্ত স্বরে বললাম, রাখি, মনে রেখো তুমি এখন বাবার বাড়িতে নয়, শ্বশুর বাড়িতে আছো। এই কথা বলে আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। সকাল 10টার দিকে আমার চোখ খুলে দেখলাম রাখি আয়নার সামনে বসে তৈরি হচ্ছে। আমিও উঠে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে গেলাম। বাথরুম থেকে বাইরে এসে দেখি রাখি আয়নার সামনে থেকে উঠে জুতো পরতে যাচ্ছে। আমি ওর হাত ধরে বললাম, দেখো রাখি, যদি তোমার আমার কথা খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার ভালোর জন্যই এই কথা বলেছিলাম, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। যখন পরিবারের মহিলারা তোমাকে কথা শোনাবে তখন তুমি কোনো জবাব দিতেও পারবে না। তাই আমি চাইছিলাম তুমি সবসময় সুরক্ষিত থাকো। আমার কথা শুনে রাখি নরম সুরে বলল, আমি সব কিছু জানি আর সব কিছুই বুঝি, কিন্তু আমি অসহায়। আমার বোন আমার খুব কাছের, আর ও আমাকে খুব ভালোবাসে। আমি যেমন তোমাদের পরিবারের কাছে অপরিচিত, তেমনি এই পরিবারও ওর কাছে অচেনা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। যদি তুমি একটু অ্যাডজাস্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমি সবসময় তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। রাখি এই কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে বলল, আর আমি চুপ হয়ে গেলাম। এই চিন্তা আমাকে কষ্ট দিচ্ছিল যে আমি যখন সেই কাজটা করব তখন রাখিকে সামলাবো কিভাবে। এটা তো নিশ্চিত আমি রাখিকে কিছু না বলেই কাজটা করব, কিন্তু আমি ভয় পাচ্ছি যে কাজটা করার পর রাখিকে সামলাবো কিভাবে। সময় ধীরে ধীরে কাটতে লাগলো। আমার বিয়ের 1 সপ্তাহ হয়ে গেছে। এখন আমি ধীরে ধীরে রাখির বোন রূপার সাথে সময় কাটাতে শুরু করলাম। তার সাথে কথা বলতে থাকতাম। সে কারোর সাথে খুব বেশি কথা বলতো না, শুধু ওর দিদির সাথেই কথা বলতো। তার কাছে আবদার করতো, তার কাছেই বসে থাকতো। ওর বোনের সবসময় ওর কাছে থাকা আমার খুব খারাপ লাগতো, কেননা আমার চোখে রাখি শুধুই আমার। আমার মাও 2-1বার আমার কাছে অভিযোগ করেছিল যে তোর বউ সবসময় তার পাগল বোনের আশেপাশে ঘুরে বেড়ায়। এটা কোনো ভালো লক্ষণ না। সে এখন শ্বশুরবাড়িতে, তার উচিত আমাদের সবার সেবা করা, আমাদের আশেপাশে থাকা, কিন্তু তার চোখে তো আমাদের কোনো দামই নেই। আমি রাখিকে আস্তে করে বুঝিয়ে বলেছিলাম, কিন্তু সে আমার কথা বুঝতেই চাইছিল না। এই সব কারণে আমার উদ্দেশ্য আরও দৃঢ় হয়েছিল। আজ রবিবার, আমার ছুটি ছিল, তাই আমি বসার ঘরে বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ রূপা কোথা থেকে এসে আমার পাশে বসলো আর আমার দিকে তাকিয়ে বলল, জামাইবাবু কি করছো? আমি ওর দিকে ঘুরে তাকালাম, আর কিছুক্ষণের জন্য আমি পাথরের মতো হয়ে গেলাম। কেননা ওকে এত সুন্দরী লাগছিল যে কিছুক্ষণের জন্য আমার মনে হলো যদি রাখির জায়গায় রূপা আর আমার বউ হতো তাহলে কত ভালো হতো। এরপরে আমি রূপার দিকে তাকে বললাম, পার্কে যাবে আমার সঙ্গে? না জানি হঠাৎ করে আমার মাথায় কী চিন্তা এসেছিল যে আমি ওকে এটা জিজ্ঞাসা করে বসলাম। যদিও এখনই আমার এই সব কিছু করার ইচ্ছা ছিল না, কিন্তু আজ সুযোগ খুব ভালো। আমার বউ কাজে ব্যস্ত, আর রূপাকেও আজকে হেব্বি সুন্দরী লাগছে, তাই আমি সুযোগের সদ্ব্যবহার করার কথা ভাবলাম। আমার মা বাবাও কোথাও বাইরে গিয়েছে, তাই এটাই সঠিক সময় ছিল আমার ইচ্ছা পূরণ করার। আমার শালি তৎক্ষণাৎ মাথা নেড়ে হ্যাঁ বলল, আর বলল, তুমি আমার বড় দাদা, রাখি দিদি আমাকে তুমি যা বলবে তাই করতে বলেছে। আমি রাখি দিদিকে বলে আসি, তারপর আমরা দুজনে একসঙ্গে যাব। ও একেবারে বাচ্চাদের মতো করে বলে উঠল, আর আমি সঙ্গে সঙ্গে ভয় পেয়ে ওর হাত ধরলাম। রূপা আমার দিকে অবাক হয়ে দেখল, আর আমি ওকে আমার পাশে বসিয়ে বললাম, তুমি রাখি দিদিকে বললে সে তোমাকে যেতেই দিবে না। কাল রাতেই ও আমাকে বলছিল রূপা আর কোথাও যাবে না, ও বাড়িতেই থাকবে। বাইরে গেলে খুব বেশি খেলতে থাকে আর পড়ে গিয়ে চোট পায়, তাই তুমি আমার সাথে চলো, আমরা এসে তোমার দিদিকে বলে দেব। আমার কথা শুনে সে কিছুক্ষণ ভাবতে লাগলো, আর আমি বারবার আমার ঘরের দিকে তাকাচ্ছিলাম যাতে রাখি বাইরে না আসে, কারণ রাখি বাইরে এলে অনেক সমস্যা হয়ে যাবে। কিছুক্ষণ পর রূপা বলল, কিন্তু দিদি মারবে তো। সেই দিনও যখন আমি তোমার ছোট ভাইয়ের সঙ্গে মলে গিয়েছিলাম তখন দিদি আমাকে খুব বকেছিল। রূপা আরও কিছু বলার আগেই আমি উঠে বললাম, এবার মারবে না,
কারণ তুমি আমার ছোট ভাইয়ের সঙ্গে নয়, বরং তুমি তোমার জামাইবাবুর সঙ্গে যাচ্ছ। রাখি আমার উপরে খুব ভরসা করে। ও জানে আমি তোমার খেয়াল রাখব। তারপরেও যদি তুমি না যাও তবে আমি যাচ্ছি। এটা বলেই আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। আমি ওকে এমন এক কঠিন পরিস্থিতিতে ফেলে দিলাম যে সে হ্যাঁ বলতে পারছে না, আবার নাও বলতে পারছে না। এরপরে সে কিছু একটা ভেবে মাথা নেড়ে আমার হাত ধরে বাইরে বেরিয়ে গেল। আমি মনে মনে ভগবানকে ধন্যবাদ দিলাম যে রূপা রাখির কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আর জেদ করেনি। কারণ সে যদি রাখির কাছে অনুমতি নেওয়ার জেদ করত তবে সেটা আমার জন্য অনেক সমস্যাজনক হয়ে যেত। আমি ওকে নিয়ে গাড়িতে বসলাম আর ফোন বের করে আমার এক বন্ধুকে মেসেজ করলাম, কারণ আমি যেখানে যাচ্ছিলাম সেখানে খবর দেওয়ার খুব দরকার ছিল। আমার বুক খুব জোরে জোরে ধুকধুক করছিল। এক মুহূর্তের জন্য আমার মনে হলো থাক, দরকার নেই, অযথা রাখি কষ্ট পাবে আর এই বাচ্চা মেয়েটার জীবনও নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি এটা না করি তবে আমার জীবন আরও কঠিন হয়ে যাবে। বাবা মায়ের চাপ, আমার আর রাখির জীবনে এই মেয়েটার বারবার হস্তক্ষেপ, তাছাড়াও আপাতত আমার টাকারও খুব দরকার, যেটা আমাকে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে বাধ্য করে দিয়েছিল। আমি রূপাকে নিয়ে শহরের দিকে রওনা হলাম। হঠাৎ রাখির ফোন আসতে শুরু করলে আমার হাত পা কাঁপতে লাগলো। আমি রূপার দিকে তাকিয়ে দেখলাম সে বাইরে রাস্তার লোকজন গাড়ি ঘোড়া দেখতে ব্যস্ত। আমি ফোন তুলে কানে লাগানোর সঙ্গে সঙ্গে রাখি বলল, তুমি কোথায় আছো? আজ তো আমাদের দুজনের শপিংয়ে যাওয়ার কথা ছিল, তাড়াতাড়ি করে বাড়িতে এসো। আমি সঙ্গে সঙ্গে বললাম, একটু বন্ধুর বাড়িতে যাচ্ছি, তুমি চিন্তা করো না, একটু পরেই আমি আসছি, আমরা দুজনে শপিংয়ে যাব। এরপরে রাখি ফোন রেখে দিল। আমি আরেকবার রূপার দিকে তাকালাম আর গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। দীর্ঘ পথ চলার পরে আমি এমন এক জায়গায় পৌঁছালাম যেখানে ভদ্রলোকেরা যেতেও অপমানিত বোধ করেন। এটা খুবই জঘন্য একটা জায়গা। আমি আমার গাড়িটা এক সাইডে পার্ক করে রূপাকে নামার ইশারা করলাম। রূপা আমার দিকে তাকিয়ে বলল, জিজু, এটা আমরা কোথায় এসেছি? আমরা তো পার্কে যাচ্ছিলাম। সে আর কিছু বলার আগেই আমি বললাম, আরে বোকা, এটা তো পার্কিং, সামনে খুব ভিড়, তাই গাড়ি নিয়ে যেতে পারবো না। আমি তাকে বুঝিয়ে শুনিয়ে নামালাম আর তার হাত ধরে সামনের দিকে এগিয়ে গেলাম। সেই বিশাল বাড়িটা আমার জন্য অপেক্ষায় ছিল। সেখানের প্রধান আমার পথ চেয়ে বসেছিল। আমার হৃদয় অদ্ভুতভাবে ধুকপুক করছিল, পা ভারী হয়ে আসছিল, কেননা আজ আমি আমার 16 বছরের শালিকে এই কোঠাতে বিক্রি করতে এসেছি। একে বিক্রি করে আমি মোটা টাকা পাবো। তাছাড়াও এই মেয়েটি আমার জীবন থেকে চিরতরে চলে যাবে। এই সব কারণেই আমি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছিলাম। আমি সেই বাড়ির কাছে আসতেই এক পতিতা আমাকে দেখে হাই বলল। আমি সামান্য মাথা ঝাঁকিয়ে তাকে ইশারা করলে সে আমাকে তার পেছন পেছন আসার ইশারা করে ভেতরের দিকে এগোতে বলল। রূপা আমার হাত খুব শক্ত করে ধরে রেখেছিল। আমরা বাড়ির ভেতরে ঢুকতেই দেখলাম সামনে একজন ঢোল বাজাচ্ছে আর তার ঠিক সামনে 4 জন মেয়ে পায়ে ঘুঙুর পরে ঢোলের তালে নাচছে। অন্যদিকে কিছু মহিলা বসে গান গাইছিল। সামনেই বাড়ির মালকিন তারাবাই বসেছিল। এক মুহূর্তের জন্য আমার খারাপ লাগলো যে রূপার সঙ্গে খুব খারাপ হবে, কেননা এখানে যে ধরনের কাজ হয় সে সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানতাম। আমি কাছে যেতেই সেই মহিলা সোজা হয়ে বসলো এবং রূপাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে অদ্ভুতভাবে বলল, মেয়েটা তো দেখতে সেই, বয়স কত? আমি সঙ্গে সঙ্গে বললাম, 16 বছর। আমার কথা শুনে তারাবাইয়ের মুখে হাসি ফুটে উঠল এবং সে খুশি হয়ে বলল, মানে সদ্য যুবতী? আমি তোমাকে এর জন্য 2 লাখ টাকা দিতে পারবো। যদি এ আমাকে ভালোভাবে কামিয়ে দেয় তাহলে আমি তোমাকে আরও টাকা দেব। যদি এ কামাতে না পারে তাহলে 2 লাখ টাকাও আমার জন্য অনেক। আমি রূপাকে তারাবাইয়ের কাছে বসতে বললাম। তখন তারাবাই সঙ্গে সঙ্গে তার এক সঙ্গীকে টাকা আনতে বলল। তারাবাই রূপার মাথায় হাত বোলাতে লাগলো। রূপার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে পিছিয়ে আমার দিকে আসতে লাগলো, কিন্তু তারাবাই খপ করে তার হাত ধরে বললেন, না মেয়ে, আমাদের থেকে দূরে গেলে খুব খারাপ হবে, চুপ করে এখানে বসো। তার কথা বলার ধরন রূপাকে ভয় পাইয়ে দিয়েছিল। সে আমার দিকে তাকিয়ে ভীত স্বরে বলল, জিজু, আমরা এ কোথায় এসেছি? আমি দিদির কাছে ফিরে যেতে চাই। এই বলে সে আমার কাছে আসতে লাগলো, কিন্তু তারাবাই তার চুল ধরে টেনে বসিয়ে অদ্ভুতভাবে নজরে তার দিকে তাকিয়ে বললেন, এই মেয়ে, ভেবো না তুমি এখান থেকে যেতে পারবে। আর বিনোদ, তুই বল, এ কি মানসিকভাবে পাগল? তারাবাই সন্দেহের চোখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন,
কারণ রূপা যেভাবে কথা বলছিল তাতে যে কেউ বলতে পারতো যে ওর মানসিক অবস্থা ঠিক নেই। তারাবাইয়ের কথা শুনে আমি কিছুক্ষণ চুপ রইলাম, কিন্তু সত্যি বলতে হতো, তাই আমি ধীরে ধীরে তাকে সত্যিটা বলতে শুরু করলাম যে রূপা আমার শালি, আমি তাকে এখানে এনেছি কারণ তার মানসিক অবস্থা ঠিক নেই। আমার কথা শুনে তারাবাই সঙ্গে সঙ্গে বললেন, আমরা এমন মেয়েদের নিই না, তবে দেখতে শুধু সুন্দরী তাই নিচ্ছি, কিন্তু আমি তোমাকে এর পুরো টাকা দিতে পারবো না। আমি সঙ্গে সঙ্গে বললাম, এ কেমন কথা? মানসিক অবস্থা ঠিক না থাকলে কি এমন এসে যায়? আমার কথা শুনে তারাবাই বললেন, অনেক কিছু এসে যায়, এ শুধু নাচতে পারবে, গ্রাহকের মন ভোলাতে পারবে না, তাদের সাথে ভালোবাসার কথা বলতে পারবে না। তাই আমি তোমাকে 2 লাখ নয় 1 লাখ টাকা দেব। যদি মঞ্জুর হয় বলো, না হলে তোমার যা ইচ্ছা করতে পারো। এই বলে তিনি মুখে পান রাখলেন, যার মানে হলো তিনি আর কথা বলবেন না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলাম যে 1 লাখ টাকা খুব কম, কিন্তু রূপার হাত থেকে মুক্তি পাওয়া যাবে, আমার জীবন অনেক সহজ হয়ে যাবে। আমি কিছুক্ষণ পরে মাথা নাড়িয়ে ইশারা করলে তিনি আমার হাতে টাকা দিয়ে আমাকে চলে যাওয়ার ইঙ্গিত করলেন। আমি রূপার দিকে এক নজর তাকালাম। না জানি কেন আমার হঠাৎ রাখির কথা মনে পড়ল। ও রূপাকে ছাড়া কিভাবে থাকবে, আর রূপাই বা এখানে কিভাবে জীবন কাটাবে? আমার মন আমাকে রূপাকে এখানে রেখে যেতে অনুমতি দিচ্ছিল না। আমার বিবেক আমাকে তিরস্কার করছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, আমাকে এই কাজ করতেই হবে। আমি আমার মাথা নাতে ঝাঁকিয়ে দিলাম আর সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম। পেছন থেকে আমি রূপার চিৎকার শুনতে পাচ্ছিলাম। সে আমাকে ডাকছিল, আমার কাছে আসার চেষ্টা করছিল, কিন্তু তারাবাই তাকে খুব শক্ত করে ধরে রেখেছে। আমি সেখান থেকে বাড়ি এসে দেখলাম রাখি খুব উদ্বিগ্ন হয়ে দরজার কাছেই পায়চারি করছে। আমি ভেতরে ঢুকতেই সে আমার হাত ধরে বলল, আমি অনেকক্ষণ ধরে খুঁজছি, কিন্তু রূপাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমার ভাইকেও অনেক দূর পর্যন্ত খুঁজতে পাঠিয়েছি, কিন্তু ও কোথাও নেই। ও কি তোমার সাথে আছে? আমি তোমাকে কতবার ফোন করেছি, কিন্তু তোমার মোবাইলও বন্ধ ছিল। ওর উদ্বেগ দেখে আমার খারাপ লাগলো, কিন্তু আমি মুখে মিথ্যা রাগ ফুটিয়ে বললাম, না, ও কেন আমার সাথে থাকবে? আমি তো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম, তোমার সাথে তো আমার কথা হয়েছিল। রূপা কোথায় আর যাবে, এখানেই কোথাও আছে, তুমি উপরে দেখেছো তো? আমি ওকে আমার কাছে টেনে নিয়ে বললাম। ও সঙ্গে সঙ্গে আমার থেকে দূরে সরে আর আমার মুখের দিকে তাকিয়ে উদ্বেগের সাথে বলল, না, রূপা কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি, শুধু তোমার কাছে আছে নাকি সেই আশা ছিল, কিন্তু তুমিও না করছো। আমার বোন কোথায় গেল? আমি আমার মাকে কী জবাব দেব? এই কথা বলে সে মাটিতে বসে কান্না করতে লাগলো। আমার মা বাবা এবং ভাই সবাই রূপাকে খুঁজতে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পর এসে তারাও বলল, রূপার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আশেপাশের বাড়িতে ও রূপাকে খুঁজেছে, কিন্তু কোথাও ওর খোঁজ পাওয়া যায়নি। রাখি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল, বিনোদ, তুমি এক্ষুনি পুলিশকে রিপোর্ট করো, তারা আমার বোনকে খুঁজে আনবে। আমি কিচ্ছু জানি না, আমি রূপাকে চাই। তার পাগলামি দেখে আমাকে কিছুটা শক্ত হতে হলো, না হলে পরিস্থিতি খারাপ হতে পারত। আমি রাখির দিকে তাকিয়ে কিছুটা রেগে বললাম, চুপ করো, বাজে কথা বলো না, পুলিশকে খবর দেওয়ার কোনো দরকার নেই। তোমার বোন মানসিকভাবে অসুস্থ, হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছে, সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। আর যদি না আসে তাহলে বুঝবে সে পালিয়ে গেছে, আর ফিরে আসবে না। এছাড়াও আমি কি পাগল যে পুলিশকে খবর দিয়ে আমি আমার ফ্যামিলির বদনাম করব? আমি রাগে ফেটে পড়লে রাখি হতবাক হয়ে আমাকে দেখতে লাগলো। বাবা আমার কাঁধে হাত রেখে নরম স্বরে বলল, আমাদের একবার পুলিশকে খবর দেওয়া উচিত, হয়তো মেয়েটার খোঁজ পাওয়া যেতে পারে, এতে পরিবারের বদনাম হবে না। বাবা আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই আমি তাকে থামিয়ে বললাম, বাবা, পরিবারের বদনাম না হলেও আমার বদনাম তো হবে, আমার বন্ধুদের মধ্যে একথা ছড়িয়ে পড়বে, তারপর আমার চাকরি, অন্য সব কিছুর ওপর প্রভাব পড়বে। কেউ বলবে না বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে, সবাই বলবে আমার শালি পালিয়ে গেছে। আর তোমার বোনই বা কোথায় আর ঠিক ছিল? ওকে নিয়ে পরে তোমাকে ঝামেলায় পড়তেই হতো। তাই ভালো হয়েছে ও কোথাও চলে গেছে। এখন শুধু প্রার্থনা করো যেখানেই থাকুক নিরাপদে থাকুক। এই বলে আমি আমার ঘরের ভেতরে চলে এলাম। আমার এরকম কঠোর স্বর ব্যবহার করা খুব দরকার ছিল, কেননা যদি রাখির সাথে নরম স্বরে কথা বলতাম তাহলে ও আমাকে পুলিশে খবর দেওয়ার জন্য চাপ দিত, আর পুলিশে খবর দিলে আমি খুব বাজেভাবে ফেঁসে যেতাম। এটা একরকম অপহরণের মামলা ছিল, আর আমার ওপর খুব বড় অভিযোগ লাগিয়ে লম্বা সময়ে জেলে চালান করে দিত।
নিজের ঘরে এসে আমি খুব অস্থির হয়ে হাঁটাহাঁটি করছিলাম। আমার মনে অদ্ভুত অদ্ভুত চিন্তা আসছিল। আমি জানতাম রূপাকে খুঁজে না পেলে সবাই অস্থির হয়ে পড়বে আর রাখি পাগল হয়ে যাবে, কিন্তু আমি এটা ভাবিনি যে সব কিছুর ওপারে আমাকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। আপাতত আমি রাগ দেখিয়ে রূপাকে চুপ করিয়ে দিয়েছি, কিন্তু ও টেনশনে সারা রাত ঘুমায়নি। কখনো বাইরে যেত তো কখনো ঘরের ভিতরে পায়চারি করত। ওকে এভাবে ছটফট করতে দেখে আমার খারাপ লাগছিল, কারণ আমি রাখিকে খুব ভালোবাসতাম, কিন্তু টাকার জন্য আমাকে এসব করতে হয়েছে। আমি পরের দিনই ব্যাংকে টাকা জমা দিলাম, কেননা আমি কারোর নজরে 1 টাকাও আনতে চাইনি, কারণ এটা আমার জন্য বিপজ্জনক হতে পারে। সকালে আমার বউ খুব কাঁদছিল। এসব দেখে আমার মা আমাকে পরামর্শ দিল যে পুলিশে অভিযোগ করা ভালো হবে, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি, কেননা আমার ভয় ছিল পুলিশ জানতে পারলে আমি ফেঁসে যাব। সকালে যখন আমি ব্যাংকে টাকা জমা দিয়ে ফিরে আসি, তখন আমার শাশুড়ি পাশে বসে রাখিকে সান্ত্বনা দিচ্ছিল। আমাকে দেখেই তিনি উঠে দাঁড়ালেন, আর আমি আমার মুখের ভাব পরিবর্তন করে বললাম, কারণ আমি যদি তাদের সামনে নরম হয়ে যাই তাহলে তারা পুলিশে অভিযোগ করার জন্য আমাকে রাজি করিয়ে ফেলবে, আর আমি এটা কোনোভাবেই চাইতাম না। তিনি আমার কাছে এসে খুব নরম স্বরে বললেন, আমি তোমার কথা বুঝতে পারছি, সম্মানের ব্যাপার তো আছেই, তাই তুমি যদি পুলিশে অভিযোগ করতে না চাও তাহলে আমি নিজেই করে দেই। আর এই কথা শুনে তো আমার দম বন্ধ হওয়ার জোগাড় হলো। আমি সঙ্গে সঙ্গে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বললাম, আপনারা কি চাইছেন, আমার চাকরি চলে যাক? যদি তাই চান তাহলে আপনি গিয়ে অভিযোগ করুন। আপনার একটি অভিযোগেই আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। রূপাকে খুঁজে পাওয়া যাবে না, মাঝখান থেকে শুধু শুধু আমার বদনাম হবে আর আমার চাকরি চলে যাবে। আপনি হয়তো জানেন না আমাদের চাকরিতে পরিবার কেমন, এসব বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া হয়। আমার কথা শুনে শাশুড়ি চুপ হয়ে গেলেন। আমি তাকে বললাম, রূপার চলে যাওয়া ঈশ্বরের ইচ্ছা মনে করাই ভালো। শুধু প্রার্থনা করুন সে যেখানেই থাকুক নিরাপদে থাকুক, তার সাথে যেন খারাপ কিছু না হয়, আর হয়তো কয়েকদিনের মধ্যে নিজে থেকেই ফিরে আসবে। আমার বউ কোনো কিছু মানতেই রাজি ছিল না, তাই আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হলো। আমি রাখিকে কঠোর স্বরে বললাম, যদি তোমার এতই সমস্যা হয় তাহলে তুমি তোমার মায়ের সাথে চিরজীবনের মতো চলে যাও। আমার সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না, আর আমার কোনো বদনামও হবে না। এই বলে আমি আমার ঘরে চলে এলাম। আমি জানি আমি অনেক বড় কথা বলে এসেছি, কিন্তু আমি এইটাও জানতাম যে এই কথার পর আমার বউ আর কোনো কথা বলবে না, এবং সেটাই হলো। সময় ধীরে ধীরে কাটতে লাগলো। প্রায় 15 দিন পর হঠাৎ আমার কাছে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। আমি এখন খুব সতর্ক হয়ে ফোন তুলতাম, কেননা আমি কোনো ছোট কাজ করিনি। ফোন তুলতেই ওপাশ থেকে তারাবাই হেসে বললেন, এই ছেলে, তুই তো আমাদের সোনার হরিণ দিয়ে গেছিস। তার কারণে আমার ব্যবসা জমে উঠেছে, তাই আমি ঠিক করেছি যে তোকে পুরো 5 লাখ টাকা দেব। তুই আমার কোঠাতে চলে আয়, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি। তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কিন্তু আমি কিছু বলার আগেই তিনি ফোন কেটে দিলেন। আমাকে এত বড় অঙ্কের টাকা দেওয়া হবে শুনে আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেলাম। আমি জানতাম যখন কোনো মেয়ে ভালো টাকা উপার্জন করতে শুরু করে তখন এই কোঠার লোকেরা আরও বেশি টাকা দেয়। তাই আমি তাড়াতাড়ি আমার সব কাজ ফেলে শহরের দিকে রওনা হয়ে গেলাম। কিন্তু আমি জানতাম না যে সেখানে যাওয়ার পর আমার সাথে কি হতে চলেছে, আর আমি কোন সমস্যায় পড়তে যাচ্ছি। আমি সেখানে পৌঁছে সামনের দৃশ্য দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল, কেননা আমার বউ তারাবাইয়ের পাশে বসে রূপাকে বুকে জড়িয়ে ধরে আছে। আমি কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না কি করব। হঠাৎ আমার বউ উঠে দাঁড়ালো, আর আমাকে বোঝার সুযোগ না দিয়েই আমার গালে জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড়ের আওয়াজ পুরো কোঠাতে প্রতিধ্বনিত হতে লাগলো। এরপরে রাখি আমার কলার ধরে বলল, তোমার সাহস কি করে হলো আমার বোনের সাথে এসব করার? আমি তোমাকে খুন করে ফেলবো, নির্লজ্জ বেহায়া। এই কথা বলতে বলতে ও আমাকে পেছনের দিকে ধাক্কা দিয়ে দিল। আমি মাটিতে পড়ার আগেই দুজন পুলিশ আমাকে ধরে ফেলল। আসলে আমার বউ আমার উপর নজর রেখেছিল, আর আমি জানতাম না যে আমার মোবাইলে কল রেকর্ড হয়। আমি আমার বন্ধুর সাথে এই বিষয়ে যে কথা বলেছিলাম সেই রেকর্ডগুলো রাখি শুনে নেয়, আর ও এখানে পৌঁছে যায়। রাখি তারাবাই এর কাছে হাত জোর করে কেঁদেছিল যাতে সে ওর বোনকে ফিরিয়ে দেয়। রাখির তারাবাইকে 2 লাখ টাকা দেয়।
আর তারাবাই তার সাথে মিলে আমাকে খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে। অপহরণের মামলায় এখন আমি জেলের ভেতরে আছি। আমার হৃদয় খুব কাঁদে যে আমি কেন এমন করেছি। এখন আমার মান সম্মান আর আমার বউ সবই গেছে। আমার মা বাবাও আমাকে খুব ঘৃণা করে। তারা বলে তোর জন্মের সাথে সাথেই আমাদের তোকে মেরে ফেলা উচিত ছিল। তোর লজ্জা করলো না একটা অসহায় মেয়ের সাথে এমন করতে? আজ আমি গভীর অনুশোচনায় ডুবে আছি। আমার এরকম করা একদমই উচিত হয়নি। আমি মেয়েটাকে পাগল ভেবে তার জীবন নিয়ে খেলতে চেয়েছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা খেলেছে যে আমি শেষ হয়ে গেছি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। গল্পটি পছন্দ হলে ভিডিওকে লাইক ও আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।